আসসালামু আলাইকুম। আশকরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কমার্স অ্যান্টিবায়োটিকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ মাহমুদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগ। আজকে আমরা তোমাদের নিয়ে এসেছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অ্যান্টিবায়োটিক্স। তো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা সাবজেক্টটা তো অত্যন্ত সহজ। তো এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমাদের পরীক্ষায় যা আসবে আমরা ঠিক তাই পড়বো, বেহুদা কিচ্ছু পড়বো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো ব্যবসায়ের সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে আমাদের ব্যবসায়ের মৌলিক ধারণা। তো আমরা দেখি আমাদের ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের অ্যান্টিবায়োটিক্স কি কি আছে আমাদের জন্য। আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক যেটা আছে সেটা হচ্ছে ব্যবসায়ের সংজ্ঞা। ব্যবসায়ের সংজ্ঞা, তো ব্যবসায়ের সংজ্ঞাটা কি ভাই? ব্যবসায়ের সংজ্ঞাটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। তাহলে আমাদের মেইন ইন্টেনশনটা কি? মেইন ইন্টেনশনটা হচ্ছে মুনাফা অর্জন। আর আমাদের কার্যক্রমটা কি? কার্যক্রমটা হচ্ছে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, আর সেটা অবশ্যই বৈধ হতে হবে, অর্থাৎ দেশের স্বীকৃত আইন দ্বারা বৈধ হতে হবে। এখন তুমি যদি গাঁজার ব্যবসা শুরু করো, সেটা তো দেশের আইন দ্বারা বৈধ না, তো সেটা তো ব্যবসা বলা যাবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা যখন এমসিকিউ সলভ করব, যদি আমাদের প্রশ্নে আসে যে কোনটা ব্যবসায় কোনটা ব্যবসায় না, তখন আমাদের এই বৈধতা বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি যে ব্যবসায় অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করছি সেটা আদৌ বৈধ কিনা। যদি বৈধ হয় তবেই আমাদের এটা ব্যবসায় বলে গণ্য হবে। আমাদের পরবর্তী যে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে শিল্প। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। এটা মনে রাখবে যে শিল্প কিসের বাহন? উৎপাদনের বাহন। অর্থাৎ শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। রূপগত উপযোগ বলতে কি বোঝায় ভাই? রূপগত উপযোগ বলতে বোঝায় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার করা। যেমন ধরো আমরা ধান থেকে চাল তৈরি করি, ধান ছিল একটা ফর্মে, সেটা থেকে চাল ভাঙানোর পরে আরেকটা ফর্মে আসছে। তো এই যে রূপের যে পরিবর্তনটা হয়েছে এটাই হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ কে সৃষ্টি করে? শিল্প। পরবর্তী হচ্ছে আমাদের বাণিজ্য। বাণিজ্য হচ্ছে বন্টনের বাহন। এখন বাণিজ্য বিষয়টাই হচ্ছে আসলে ট্রান্সপোর্টেশন, সেলারের থেকে বাইরের কাছে যে কোনো প্রোডাক্ট পৌঁছানোর সম্পূর্ণ প্রসেসটাকে আমরা বাণিজ্য বলি। মনে করো তুমি আমাদের যে ব্যবসায়ের মৌলিক ধারণার যে অ্যান্টিবায়োটিক কোর্সটা কিনছো, এই কোর্সে যে শীটটা কিনছো, এখন তুমি যদি আমাদের শীটের হার্ড কপি কিনো, তাহলে শীটের হার্ড কপি আমরা মনে করো একটা ট্রান্সপোর্টের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে তোমাদের কাছে পাঠাচ্ছি। তখন এই যে আমাদের হাত থেকে তোমার হাতে যে শীটটা যাচ্ছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি বন্টন। তো বন্টন হচ্ছে, বাণিজ্য হচ্ছে বন্টনের বাহন। এটি বিনিময়ের সকল বাধা দূর করে। বিনিময়ের কেমন কেমন বাধা থাকতে পারে? যেমন ধরো করো পরিবহন, স্থানগত বাধা, যে আমরা পরিবহনের মাধ্যমে, আমরা কুরিয়ারের মাধ্যমে তোমাদের কাছে শীটটা পাঠাচ্ছি, এটা হচ্ছে বিনিময়ের স্থানগত বাধা। আবার যারা পরিবহন, যারা কুরিয়ার সার্ভিস আছে, তারা কিন্তু এটা যখন ট্রান্সপোর্ট করে তারা এটা বীমার আওতায় থাকে। তাদের পরিবহনের যে ট্রাক থাকে বা যেটাই থাকে পরিবহন মাধ্যম, সেটা হচ্ছে বীমার আওতায় থাকে। তো তাদের ওইখানে আবার একটা ঝুঁকিগত বাধা থাকে। এই সবকিছুই দূর করে হচ্ছে বাণিজ্য, বা এজন্য একে বলা হয় বন্টনের বাহন। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক কি আছে? আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা কি? সহজ কথা, প্রজনন শিল্প হচ্ছে রিপ্রোডাকশন বা বংশবিস্তারের সাথে সম্পর্কিত যে শিল্প, সেটাই হচ্ছে প্রজনন শিল্প। তো প্রজনন শিল্প কি? যেমন হচ্ছে আমি যদি মাছের ফার্ম করি, হ্যাচারি, তো সেটা হচ্ছে আমাদের মাছ, যেহেতু মাছ থেকে ছোট ছোট মাছ আমরা মাছের চারাপোনা তৈরি করি, তো এটা হচ্ছে আমাদের প্রজনন শিল্প। একইভাবে আমি যদি একটা হাঁসের ফার্ম করি, যে আমি হাঁসের বাচ্চা তৈরি করে সেগুলো সেল দিব, তাহলে সেটাই হচ্ছে আমার হাঁসের ফার্ম, হাঁস মুরগির ফার্ম। সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রজনন শিল্পের আওতায় পড়বে। এই যে আমাদের প্রজনন শিল্পের আওতায় আছে নার্সারি, হ্যাচারি। নার্সারির মাধ্যমে কি আমরা ছোট ছোট গাছপালা বংশবৃদ্ধি করি, উৎপাদন করি, সেটা হচ্ছে নার্সারি। আর হ্যাচারি হচ্ছে আমরা যে মাছের চারাপোনা তৈরি করি, সেটা হচ্ছে হ্যাচারি। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পটা কি? নিষ্কাশন শিল্প হচ্ছে কোনো কিছু থেকে কিছু ড্রাইভ করা, কিছু খুঁজে নিয়ে আসা। যেমন প্রকৃতি থেকে মাটি, পানি, বায়ু, বায়ু থেকে সম্পদ আহরণ। কেমন সম্পদ আহরণ? অবশ্যই এটা প্রাকৃতিক সম্পদ হইতে হবে। যেমন মাটির থেকে আমি কোনো খনিজ কয়লা উত্তোলন করলাম, যেহেতু আমি এটা প্রাকৃতিক সম্পদ, এই কারণে এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। একইভাবে আমি যদি আমার সমুদ্র থেকে ঝিনুক খুঁজে বের করি, তাহলে সেটাও কিন্তু নিষ্কাশন শিল্পের আওতায় আসবে। যেমন খনি থেকে কয়লা তৈরি করা, খনি থেকে কয়লা তোলা, এটা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প। আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমাদের পরবর্তী স্লাইডের 6 নম্বর অ্যান্টিবায়োটিক হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প কি? সহজ কথায় ভাই, নির্মাণ, কনস্ট্রাকশন যেগুলো তৈরি করা, রাস্তাঘাট বাড়িঘর তৈরি করা, সেতু তৈরি করা, এগুলো হচ্ছে নির্মাণ শিল্প। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিকটা হচ্ছে প্রস্তুত শিল্প। অর্থাৎ যন্ত্রের মাধ্যমে কোনো একটা
বস্তুকে অন্য কোনো বস্তুতে রূপান্তর করা, যে এন্টার প্রসেসটা, যে শিল্পটা, সেটা হচ্ছে আমাদের প্রস্তুত শিল্প। যেমন হচ্ছে গার্মেন্টস শিল্প, বস্ত্র শিল্প, এটা হচ্ছে আমাদের প্রস্তুত শিল্প। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ কি আমরা শিল্পের ক্ষেত্রে পড়েছি, যে একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার করা, এইটাই হচ্ছে রূপগত উপযোগ। এই যে আমরা দেখতে পাচ্ছি পণ্যের আকার পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ যে আমরা ধান থেকে চাল তৈরি করি, একটা রূপে ছিল ধান, আবার অন্য রূপে চলে আসছে চাল, এই যে রূপের যে পরিবর্তন, এটাই হচ্ছে আমার রূপগত উপযোগ। স্থানগত উপযোগ কি? স্থানগত যে বাধা থাকে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে বাধা ক্রিয়েট হয়, ব্যারিয়ার ক্রিয়েট হয়, সেটা দূর করা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ আমার কিসের মাধ্যমে দূর হয়? পরিবহনের মাধ্যমে। যেমন আমরা একটা কুরিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কাছে যদি শিটের হার্ড কপি সেল দেই, তাহলে সেটা স্থানগত উপযোগ। তুমি মনে করো বাংলাদেশের প্রত্যন্ত কোনো একটা অঞ্চল থেকে আমাদের শিট কিনছো, তো আমরা যখন ঢাকা থেকে সেই প্রত্যন্ত অঞ্চলে পাঠাচ্ছি, সেই এন্টার প্রসেসটা আমাদের তো একটা ট্রান্সপোর্টেশন, একটা পরিবহনের মাধ্যমে যাচ্ছে, তখন আমাদের স্থানগত বাধাটা দূর হয়ে যাচ্ছে। আমাদের স্থানগত বাধা দূর করে হচ্ছে পরিবহন। পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর করা হয়। পরবর্তীতে আসছে আমাদের সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি? অর্থাৎ একটা সময় আমি একটা প্রোডাক্ট তৈরি করি বা উৎপন্ন হয়, যেমন ধরে করো আলু। আলু একটা সিজনে তৈরি হয় এবং সেইটা সংরক্ষণ করে আমাদের সারা বছর কিন্তু আলু খেতে পারি। তো এই স্থানগত সময়গত উপযোগটা হচ্ছে তোমার, যে একটা সময় কোনো একটা প্রোডাক্ট তৈরি হবে এবং সেটাকে আমরা সারা বছর স্টোর করে সারা বছরে আমরা সেটা ব্যবহার করব। তো আমাদের সময়গত উপযোগ হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে। আমরা দেখি যে আলুর গুদাম অথবা লিচুর গুদাম, যে গুদামগুলো আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে পণ্য সংগ্রহ করে রাখা হয়, সংরক্ষণ করা হয়, সেগুলো পরবর্তীতে ব্যবহার করা হয়। তাহলে এই সময়গত উপযোগ, যে সব সময় একটা পণ্য অ্যাভেলেবেল রাখা, সেটা হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে দূর হয়। আমাদের পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা দেখি সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ কি? ওনারশিপ ট্রান্সফার। মনে করো এই শিটটা এখন আমার হাতে আছে, এখন আমি এটা যখন তোমাকে সেল করব, তোমার হাতে যখন কুরিয়ার কোম্পানি পৌঁছে দিবে, তখন ওটা তোমার হয়ে যাবে। তো এক হাত থেকে অন্য হাতে যে ওনারশিপটা ট্রান্সফার হয়ে গেল, এটাই হচ্ছে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ কি সৃষ্টি করে? মালিকানা হস্তান্তর করে। অর্থাৎ আমার হাত থেকে শিটের মালিকানা তোমার হাতে চলে যাচ্ছে, এটা হচ্ছে সত্যগত উপযোগ। এবার আমরা যদি ঝুঁকিগত বাধাটা দেখি, ঝুঁকিগত বাধা দূর করে বীমার মাধ্যমে। আমরা বলেছিলাম যে আমরা যে ট্রান্সপোর্টের মাধ্যমে তোমাদের কাছে শিটটা পাঠাবো, এই ট্রান্সপোর্ট কোম্পানি কিন্তু যখন রাস্তায় কিন্তু সড়ক দুর্ঘটনা অহরহ ঘটে থাকে, তোদের যদি ট্রান্সপোর্ট কোম্পানি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে কি হবে? ওদের তো লস হবে। তো ওরা এটার জন্য বীমা করে। এই বীমাটা কিসের বাধা দূর করে? ঝুঁকির বাধা, যে ওদের দুর্ঘটনা ঘটতে পারে, সেটার এগেনস্টে যে তারা একটা অ্যামাউন্টের মানি পেতে পারে, ব্যাক পেতে পারে বীমা কোম্পানির থেকে। এই ঝুঁকিটা কমানোর যে বাধা, এটা দূর করে হচ্ছে বীমা। বীমার মাধ্যমে ঝুঁকিগত বাধা দূর হয়। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে অর্থসংস্থান। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আমার যে অর্থের যে ঘাটতি থাকে বা অর্থনৈতিক ব্যারিয়ার যেটা থাকে, সেটা আমরা ব্যাংকের থেকে লোন নিতে পারি। ক্ষুদ্র ঋণ অথবা মধ্যম ঋণ, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আমরা বিভিন্ন ধরনের ঋণ নিয়ে থাকি। এই ঋণের মাধ্যমে আমরা অর্থ সংস্থান করে থাকি, পুঁজির সংস্থান ও বিনিময় সহজ করা। পরবর্তী অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের জ্ঞানগত বাধা। জ্ঞানগত বাধা কি? আমার জানার ঘাটতি। মনে করো আমরা তোমাদের কাছে কোর্সটা সেল করছি, এখন যদি আমাদের কোর্সটা আমরা বুস্ট না করি, তোমাদের কাছে পৌঁছাবে না। তখন তোমরা জানতে পারবে না যে আসলে তোমাদের জন্য এমন একটা ইন্টারেক্টিভ কোর্স ডিজাইন করা হচ্ছে, যেখানে তোমাদের সম্পূর্ণ শীট দেওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক যেটা পরীক্ষা আসবে ঠিক সেটাই আমরা পড়াচ্ছি, কিন্তু তোমরা এটা জানতে পারছো না। তো এই কারণেই হচ্ছে তোমাদের যে জ্ঞানের বাধা, এটা দূর করা হচ্ছে বিজ্ঞাপন। পরবর্তীতে আছে আমাদের প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাটা কি ভাই? প্রত্যক্ষ সেবা হচ্ছে যেখানে হচ্ছে পার্সোনাল স্কিল জড়িত থাকে। যেমন মনে করো ডাক্তার একটা পার্সোনাল স্কিল আছে, সে হচ্ছে অপারেশন করতে পারে অথবা রোগী দেখতে পারে। আবার যেমন মনে করো সেলুনের যে মালিক, তার তো একটা পার্সোনাল স্কিল আছে। তুমি আমি তো চুল কাটতে পারবো না, কাটতে গেলেও দেখবা যে একেবারে উল্টাপাল্টা বিদিকিচ্ছিরি অবস্থা, খুব একটা বাজে লুক চলে আসবে। সো পার্সোনাল দক্ষতা যেখানে আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। যেমন হচ্ছে আমাদের উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা স্বাধীনভাবে সেবা প্রদান করে। তাহলে প্রত্যক্ষ সেবা কোন ধরনের সেবা? একটা স্বাধীন সেবা। আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক স্লাইডে যাই। আমাদের সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসায় কি? আমি ব্যবসা করব, কিন্তু আমাদের ব্যবসার মেইন লক্ষ্য থাকে হচ্ছে প্রফিট বা মুনাফা অর্জন। কিন্তু সামাজিক ব্যবসায়ের মেইন মোটিভটা হচ্ছে আমি মুনাফা অর্জন করব, কিন্তু সেটা নিজের জন্য না, সেটা সমাজের মানুষের কল্যাণে আমরা ব্যয় করব। এটা হচ্ছে সামাজিক ব্যবসায়। এখন সামাজিক ব্যবসায়ের প্রবক্তাকে, সামাজিক ব্যবসায়ের প্রবক্তা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন সামাজিক ব্যবসায়ের প্রবক্তা। এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে হচ্ছে আমাদের প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। এখন প্রমিতকরণ আর পর্যায়িতকরণ কি ভাইয়া?
প্রমিতকরণ আর পর্যায়িতকরণ, মনে করো তোমাদের যে পরীক্ষায় গ্রেডিং করা হয় যে 70 থেকে যদি 79 পর্যন্ত যায় সেটা হচ্ছে আমার এ, আবার 80 থেকে তারও পরবর্তী গেলে সেটা হচ্ছে এ প্লাস। তো এই গ্রেডিংটা কি করা হয়, একটা মান নির্ধারণ করা না, সেটাই তো হচ্ছে এ আর এ প্লাস। এই মান যে নির্ধারণ করি সেটা হচ্ছে আমার প্রমিতকরণ, যে গ্রেডিং করা, একটা মান তৈরি করা, মানদণ্ডের ভিত্তিতে তোমাদের রেজাল্টকে আমরা যাচাই করব। আর যখন তোমাদের অনেকের রেজাল্ট আমরা এই মানদণ্ডের ভিত্তিতে যাচাই করি, একটা ক্যাটাগরিতে ফেলি যে 20 জন পরীক্ষার্থী, তার মধ্যে হচ্ছে 5 জন এ প্লাস পেয়েছে, দেখা যাচ্ছে 10 জন এ পেয়েছে, আর হচ্ছে বাকি 5 জন এ মাইনাস পেয়েছে। যখন আমরা এই ক্যাটাগরাইজেশনটা করি সেটা হচ্ছে পর্যায়িতকরণ। তাহলে মান নির্ধারণ করা সেটা হচ্ছে প্রমিতকরণ, আর যখন আমরা ক্যাটাগরিটা অনুযায়ী সেটাকে ডিস্ট্রিবিউট করি সেটা হচ্ছে আমার পর্যায়িতকরণ। সো দ্যাট ইজ অল ফর দ্য অ্যান্টিবায়োটিক্স। নাও চলো আমরা কিছু পূর্ববর্তী বছরের পরীক্ষার প্রশ্ন সলভ করি, যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্রের এই প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছে। আমরা দেখি সমুদ্র থেকে ঝিনুক সংগ্রহ। তো আমরা পড়েছি প্রাকৃতিক সম্পদ যদি আমরা আহরণ করি তাহলে সেটা কিন্তু আমাদের কোন শিল্প, অবশ্যই আমাদের নিষ্কাশন শিল্প। সমুদ্র থেকে ঝিনুক, ঝিনুক যেহেতু সমুদ্রে অটোমেটিক্যালি তৈরি হয়, আমাদের কোনো ম্যানুয়াল কোনো ইনপুট দেওয়া লাগে না, যেহেতু সেটা একটা প্রাকৃতিক সম্পদ, যেহেতু আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করছি তাহলে সেটা কোন ধরনের শিল্প হবে, অবশ্যই সেটা নিষ্কাশন শিল্প হবে। এই দেখো আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি, আমরা শিটে থেকে দেখবা আমাদের শিটে প্রত্যেকটা অধ্যায়ের জন্য 15টা করে আমরা এমসিকিউ দিয়েছি। এখন 15টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউর নিচে আমরা ইনফরমেটিভ ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যা হচ্ছে আমরা ব্যাখ্যায় কিন্তু এক্সট্রা ইনফরমেশন রেখেছি, রিলেভেন্ট ইনফরমেশন। তো তোমরা যদি আমাদের শিটটা পারচেজ করো তখন দেখতে পাবা যে আমাদের শিটে 15টা এমসিকিউর জন্য প্রত্যেকটার জন্য ডিস্টিংক্ট স্বতন্ত্র ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং খুব ইনফরমেটিভ ব্যাখ্যা দেওয়া আছে, যেটা পড়লে তুমি আমাদের ক্লাস না করলেও যদি আমাদের শিটও শুধু কেন তাও দেখবা তুমি পরীক্ষায় ভালো করতে পারছো, কারণ এমন ভাবেই আমরা আমাদের শিটটাকে ডিজাইন করেছি। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী আর দুই একটা কোশ্চেন সলভ করি এমসিকিউ। আমাদের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার উপায় কোনটি? আমরা আগে পড়েছি ঝুঁকি কিসের মাধ্যমে দূর হয়, বীমার মাধ্যমে। কিসের মাধ্যমে হবে? বীমার মাধ্যমে। তাহলে আমাদের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার উপায় হচ্ছে বীমা। এটা আমাদের এখানে ব্যাখ্যা দেওয়া নাই, কিন্তু যখন আমাদের শিট খুলবে দেখবে এটা আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আরেকটা প্রশ্ন সলভ করি, সেটা হচ্ছে পণ্যকে গুণগত গুণাগুণের উপর ভিত্তি করে পৃথক প্যাকিং করা। এখন দেখো এটা কিন্তু গুণাগুণের উপরে ভিত্তি করছে বলছে, অর্থাৎ আমরা একটা গ্রেডিং করছি। আমরা কি পড়েছি, আমরা যখন গ্রেড করি তখন সেটাকে আমরা কি বলি, প্রমিতকরণ বা গ্রেডিং। তাহলে আমাদের গুণাগুণের উপর যেহেতু ভিত্তি করে আমরা পৃথক করেছি তাহলে আমাদের এটা হবে প্রমিতকরণ। তো দ্যাট ইজ অল ফর দ্য চ্যাপ্টার 1 ব্যবসায়ের ধারণা। এতটুকু পড়লেই ইনশাআল্লাহ তোমরা যখন আমাদের শিটের এমসিকিউ গুলো সলভ করবে তখন দেখতে পারবে তোমাদের এই চ্যাপ্টারের যাবতীয় সকল সমস্যা যা পরীক্ষায় আসতে পারে খুবই ক্লিয়ার হয়ে গেছে। সো দ্যাট ইজ অল ফর চ্যাপ্টার 1। ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার 2 এর সাথে ব্যাক করব।